একদম আন্দোলন যখন প্রথম শুরু হয় 2 বছর আগের এই সময়টার কথা মনে পড়ছে। পুলিশ থাকতে দেবে না, আমরা এখানে এসেছিলাম, বললেন যে না 4টের সময় খালি করতে হবে। একদল কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যুক্তি তর্ক যুক্তি চললো, পাল্টা যুক্তি, শেষ পর্যন্ত আইনি ব্যাখ্যার কাছে তারা পরাজিত হলেন। আমরা এখানে অবস্থানটা শুরু করেছিলাম, মনে আছে বোধহয়। খুঁটি পুঁততে দেয়নি, প্যান্ডেল করতে দেয়নি, আমরা নিজেরাই হাত লাগিয়ে একটা স্ট্রাকচারকে দাঁড় করিয়েছিলাম। গাদাগাদি করে রাত কাটানো, তখনও ভাবিনি যে এই রাজ্যের সাধারণ মানুষের অধিকারের জন্য রোদ জল বৃষ্টি ধুলো কাদা মেখে 2 বছর কাটাতে হবে। আন্দোলন করার জন্য আপনারা অর্থ দিয়েছেন, আমরা চেষ্টা করেছি সমস্ত সময়ই সেটার প্রতি স্বচ্ছতা রাখার। প্রথম দিকে যেহেতু অ্যাকাউন্ট ছিল না, অ্যাকাউন্টে পাঠাতে পারেনি, ওখানে অনলাইনে নেওয়া হতো, রিসিপ্ট দিয়েই নেওয়া হতো টাকা, দিনের শেষে ওপেন মঞ্চে গোনা হতো, সেটার হিসেব রাখা হতো। সেটা নিয়ে আমাদের ভিতর থেকেই কিছু মানুষকে সরকারের কাছে বিক্রি হওয়া লোকের সংখ্যা পশ্চিমবঙ্গে নেহাত কম নয়। অভিযোগ তুললেন নাকি আমরা নাকি কোটি কোটি টাকা মেরে নিয়েছি। যদিও এই 2 বছর ধরে আন্দোলনটা আমাদের নিজেদের পকেটের টাকা খরচা করেই চালিয়ে যাচ্ছি। ঠিকই শুনছেন, যে 7 জনের নামে টাকা আত্মসাতের মামলা হয়েছিল, সেই 7 জন কেন প্রত্যেকটা শিক্ষক কর্মচারী প্রতিদিন যাওয়া আসা থেকে শুরু করে যা কিছু খরচা করেন সেটা নিজেদের পকেটের টাকা খরচা করেই এই আন্দোলনটা চালান। আমাদের বিরিয়ানির ব্যবস্থা আমরা করতে পারি না, সেটা লাগেও না। বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে একটু গোলমাল ছিল, আমরা নতুন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলেছি। এরপর থেকে সেখানটাতেই যা অর্থ প্রেরণ করার সেটা করবেন। অর্থের কিন্তু প্রয়োজন আছে, কারণ প্রচুর মামলা চলছে আমাদের নামে। আরো একটা বড় মামলায় আমরা ঢুকতে চলেছি, সেটা হয়তো আরেকটা ইতিহাস হবে, ডিএ মামলা, যেটা শুনানি পিছতে পিছতে একটা ইতিহাস হয়েছে। আমরা এবার যারা বর্তমানে এক্সিস্টিং যারা মামলাকারী আছেন তাদের হাতকে শক্ত করার জন্য এই মামলাতে আমরা যুক্ত হচ্ছি। তাদের অধিকারকে খর্ব করার জন্য কিন্তু আমরা মামলায় যাচ্ছি না, এটাকে আগে তাদের কাছে পরিষ্কার করে দিই। তারা মামলাটা এতদিন থেকে টানছেন, তাদের লড়াইকে আমরা কুর্নিশ করি। এই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইটা যেমন একা কিছু নেতৃত্ব এখানে যারা বসে আছেন তাদের লড়াই নয়, তার থেকে অনেক বেশি করে এখানে বসে থাকা মানুষগুলোর লড়াই। আপনাদের জন্যই এই মঞ্চটা 2 বছর টিকে আছে। ঠিক একইভাবে কর্মচারীরা অর্থ দিয়েছেন বলেই এই মামলা স্যাট থেকে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্টে চলছে। আমরা আপনাদের হাতকে শক্ত করার জন্যই আসছি এবং কথা দিচ্ছি ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদেরকে কর্মচারীদের পক্ষে সওয়াল করানোর জন্য দাঁড় করানো হবে। আমরা বলেছিলাম ভয় পেয়েছে। ভয় কারা পায়? যারা অন্যায় অপরাধ করে থাকেন তারাই ভয়টা পান। স্বাভাবিকভাবে রাজ্য সরকার ভয় পেয়েছে। সেই ভয়েরই নমুনা আজ থেকে 2 বছর আগে এখানে প্যান্ডেল করতে না দেওয়া, সেই ভয়ের নমুনা মিছিল আটকানোর পরিকল্পনা করা। ভয়টা কিন্তু সমানতালী সংগ্রামী যৌথ মঞ্চকে এখনো পর্যন্ত পাচ্ছেন, ভবিষ্যতেও পেতে হবে। কারণ ওই যে কথা আপনি বলেন না মাঝে মাঝে, আপনার শব্দ দিয়েই আপনাকে ফিরিয়ে দিই, ইঞ্চিতে ইঞ্চিতে নাকি বুঝে নেবেন। আপনাকে কেউ বুঝাতে পারেনি, কিন্তু কিছু ছাপোষা কর্মচারী আপনাকে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতেই গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বুঝছে। আমার মনে পড়ছে কিছুদিন আগে এখান থেকে পিএসসি ডিপার্টমেন্ট, পাবলিক সার্ভিস কমিশন, 6 জন কর্মচারীকে বদলি করা হয়েছিল। তারা কেউ আমাদের সংগঠনের মানুষজন ছিলেন না। যে সংগঠনের মানুষজন ছিলেন, যে মঞ্চের ছিলেন, আমি তাদেরকে ফোন করেছিলাম, বললাম যে চলুন একসাথে লড়াইটা করা যাক, কারণ এই বদলিটা বেআইনি।
পিএসসি যেহেতু একটা স্ট্যাটুটারি বডি, তাদেরকে বদলি করা যায় না। তাদের কাছ থেকে উত্তর এলো যে না, বদলি যখন করেছে তখন জয়েন তো করতেই হবে, চলুন একদিন একটা টিফিনের সময় একটা সভা করি। আমি বললাম এরকম লোক দেখানো আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করে না। সংগ্রামী যৌথ মঞ্চ যদি মাঠে নামে তাহলে ওই 6 জন কর্মচারীর বদলিকে আটকানোর জন্য নামবে। ওই প্রতীকী টিফিনের সময় গিয়ে কিছু বকবক করবো আর আমার জ্ঞানের ফুলঝুরি ছোটাবো আর ওই কর্মচারীদের অশ্রুমোচনের কোনো ব্যবস্থা করব না, এরকম আন্দোলন আমরা বিশ্বাসী নই। আমাদের নেতৃত্বের গায়ে যখন হাত পড়েছে তখন সেই হাতে ছেঁকা দেওয়ার ব্যবস্থাটা, যে হাত দিয়ে অর্ডারগুলো পাস হয়েছে তাতে ছেঁকা দেওয়ার ব্যবস্থাটা আমরা করেছি। এই প্রথম রাজ্য সরকারের কোনো আদেশের বিরুদ্ধে স্যাটে জয় পেয়েছি আমরা। কি পদ্ধতিতে করেছি সেটা বিশদ ব্যাখ্যা করে দিয়ে গেছে। কিন্তু আমরা বলেছিলাম যে কর্মচারীদেরকে বদলিটা অত সহজে করা যায় না। হাই স্কুলের টিচারদের টেনসি মামলা আমরা হেরে গেছি। সরকার কিছু এজেন্ট এই কর্মচারীদের মধ্যেই ছেড়ে রেখেছিল। তারা শিক্ষকদের কাছে টাকা তুলে শিক্ষকদের মামলা লড়ার নাম করে সরকারের সাথে সাঁঠগাঁঠ করে টেনসি মামলাকে সুপ্রিম কোর্টে হারিয়েছে চক্রান্ত করে। ওপেন মঞ্চে অভিযোগ করলাম, যদি ক্ষমতা থাকে ব্যবস্থা নিয়ে আমরা প্রমাণ দেব। হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এখন বদলির আওতায় নিয়ে আসা হয়েছে চক্রান্ত করে, সরকারের হাতকে শক্ত করার জন্য। এরা কিন্তু বিরোধী পরিসরেই আছে, মুখোশ পরে আছে। এই বিগত 2 বছরের লড়াই মুখ আর মুখোশের তফাৎ করারও লড়াই। মুখ কারা আর মুখোশ কারা সেটাও কিন্তু কর্মচারী শিক্ষকদের সামনে পরিষ্কার করে দিয়েছে। আমরা এখানে যে কাগজ আছে, এই হচ্ছে আমাদের নতুন যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ডিটেলস আমরা দিয়ে দেব সমস্ত ডিপার্টমেন্টে। এই সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থ কিন্তু প্রয়োজন। কারণ যে পরিমাণ মামলা, আমি শুধু ব্যক্তিগত আমার নামে বলছি, কতগুলো মামলা আমার নামে চলছে আমার ঠিক মনে নেই এখন আর। সেই মামলা চালানো আমার ব্যক্তিগত আমার পক্ষে সম্ভব নয়, কারণ অত সঞ্চিত অর্থ করি আমার নেই। আপনারা পাশে আছেন, সংগ্রামী যৌথ মঞ্চ পাশে আছে বলেই বুকটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, না হলে জেল কুঠুরিতে বদলি থাকতাম। মানে বুক চুপসে যাওয়ার কোনো বান্দা আমি নই। আমি জানি যে 3 মাস পর বা 5 মাস পর ফিরে আসবো, আবার সরকারের বিরুদ্ধে লড়াই করবো। আপনারা সাহায্য করছেন বলে মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারছি। সহযোগিতা প্রয়োজন। সুবীর সাহার মামলা চলছে, সেখানেও সহযোগিতার প্রয়োজন। ডিএ মামলা চলবে, সেখানেও সহযোগিতা প্রয়োজন। কিন্তু কথা দিচ্ছি প্রত্যেকটা লড়াইয়ে সরকারকে পরাজিত করে বেরিয়ে আসবো মাথা উঁচু করে। ডিএ মামলাতেও সরকারের পরাজয় হবে। আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম, মিলিয়ে নেবেন। সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে বেরিয়ে আসবো। কোন কোন উকিলকে নেব আমরা এখনই ঘোষণা করছি না, সেটা স্ট্র্যাটেজিক কারণেই ঘোষণা করছি না। আমাদের ইম্পিড অ্যাপ্লিকেশন লেখা কমপ্লিট হয়েছে। এই মাসের এই যে কটা দিন আছে বা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা অ্যাপ্লিকেশন ফাইল করব। মার্চের 25 তারিখে নয় বন্ধু, আমরা চেষ্টা করছি তার আগেই শুনানির ব্যবস্থা করা। নতুন বেঞ্চে মামলা যাবে, তার আগেই শুনানির ব্যবস্থা হবে। এবং আমাদের পক্ষ ডিফেন্ড করার জন্য সরকারের পক্ষে যারা যারা আইনজীবী আছেন তার থেকে ওজনে আইনের জ্ঞানে আরো ভারী ভারী আইনজীবীদেরকে নামানোর ব্যবস্থা আমরা করছি। এ তো গেল স্থায়ী কর্মচারীদের বিষয়। আমাকে অবশ্য বলতে এমনি ইয়ে করেনি, আমি মানে কোনো ফর্মালিটি মেনটেন না করি কথাগুলো শুরু করেছি, কথা বলতে এসছি, শুরু হয়ে গেছে আর কি। অস্থায়ী কর্মচারীদের অনেক কিছুই বদলে ফেলতে পেরেছি, কিন্তু আমরা তারাও যে লড়তে পারেন এবং তাদের লড়াইয়ের পাশে যে স্থায়ী কর্মচারীদেরকে, যে কোনো ডিপার্টমেন্টের স্থায়ী কর্মচারীদেরকে যে পাশে পেতে পারেন, সেই বিশ্বাসটা কিন্তু এখন অস্থায়ী কর্মচারী বন্ধুদের মনের মধ্যেও সঞ্চারিত হয়েছে। কিসের জন্য জানেন তো? এই মঞ্চটার জন্য। যারা বিরোধী তারা বলেন তাবু, মাচা, বলুন, অসুবিধা নেই, কালের নিয়মই এটা। ঠাকুর রামকৃষ্ণদেব এখান থেকে খুব বেশি দূরে নয়, যখন যেতেন
তখন বাবু সমাজের লোক বিদ্রুপ করে বলতেন যে হাঁস তোর হাসি কোথায়। সেই বাবুরা ইতিহাসের কালের গর্ভে তলিয়ে গেছেন। হাঁস বলে যাকে ব্যঙ্গ করা হতো তিনি কিন্তু সত্যি করেই হংস হয়ে, পরমহংস হয়ে আমাদেরকে রক্ষা করে চলেছেন, আমাদের ভিতরে বোধের সঞ্চার করছেন। সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু সেই রকমই একটা মানে কালের চাহিদা থেকেই জন্ম নেওয়া একটা মঞ্চ। একে বিদ্রুপ করুন আর ব্যঙ্গ করুন, যাই করুন না কেন, সত্যের পথে লড়াইয়ে আপনাদের থেকে অনেক আলোকবর্ষ দূরে এই কারণের জন্য এগিয়ে, এই কারণের জন্য যে আমরা সরকারের সাথে বসে আলোচনা করে আন্দোলন বিক্রি করি না। এখানে আন্দোলন বিক্রি নেই, আর আন্দোলন বিক্রি নেই বলেই এখানে সরকারের প্রতিহিংসা আছে, আর আপনাদের জন্য চা কফির ব্যবস্থা আছে। আমাদের জন্য জেলের দরজা খোলা থাকে, আর আপনাদের জন্য ও রেড কার্পেট বিছিয়ে আন্দোলন করলে পরে ডিম ভাতের ব্যবস্থা করে সরকার। তফাৎ ছিল, তফাৎ আছে, ভবিষ্যতেও তফাৎটা থাকবে। এই তফাৎ নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলব। অনেকে বলছেন যে অর্জুনদা বলে গেলেন, জনজোয়ার নিয়ে আমরা শুরু করেছিলাম। অর্জুনদা একটু স্মৃতিতে শান দিতে হবে। 27 তারিখের যে জমায়েত 2 বছর আগে ছিল, সেটা এই যে লোক সংখ্যা ছিল তার থেকেও কম ছিল। মনে করে দেখুন, অনশন শুরু হওয়ার পরে জনজোয়ার নেমেছে এখানে। সমর্থনটা এখনো আমাদের আছে, এবং তখন যা সমর্থন ছিল তার থেকে অনেক গুণ বেশি করে আছে। সেই সময়টা 2 বছর আগে দাঁড়িয়ে আমরা যতটা পরিমাণ সমর্থন শিক্ষক, কর্মচারী, পুলিশ বন্ধু, ডাক্তার, নার্সদের কাছ থেকে পেয়েছি, এখন আরো বেশি করে ভরসার প্রতীক হয়ে উঠতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ। সমর্থনটা যে সবসময় আপনি মানে মাঠে ময়দানে দেখতে পাবেন সেটা নাও হতে পারে, তার অনেক কারণ থাকে। মিলিয়ে নিন, এই যে ডিএ মামলার জন্য আমরা যে পরিকল্পনা করেছি, যে আমরা 7000টা অফিসকে টার্গেট করব। প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত ধরনের, সমস্ত স্তরের হসপিটাল, থানা, সমস্ত সরকারি অফিস, এত আছে। মাত্র 7000 টাকা আমরা টার্গেট করব, এবং সেখানে চুক্তি থাকবে এটাই যে প্রত্যেকটা শুনানি পিছু আপনারা সবাই গোটা অফিস মিলে 1000 টাকা করে তুলে দেবেন, অনলাইনে পাঠাবেন। 1 টাকাও কাউকে ক্যাশে দেবেন না, অনলাইনে পয়সা দেবেন। আমরাও সমস্ত পয়সা অনলাইনে পেমেন্ট করব, তার হিসেব ফেসবুকে পেমেন্ট করব আমরা। আপনাদের পয়সা 5 পয়সার হিসেব বুঝে নেওয়ার অধিকার আপনাদের আছে। আপনাদের সেই অধিকারকে মর্যাদা সংগ্রামী যৌথ মঞ্চ দেবে। দেখবেন যে অনেক আন্দোলন সম্প্রতি সরকার এরকম করে দিয়েছে যে এত অ্যাকাউন্ট খোলা হয়েছে, এই অ্যাকাউন্টে এত টাকা আছে, এই অ্যাকাউন্টে এত টাকা আছে, এই অ্যাকাউন্টে এত টাকা আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সরকার ভাবে যে একটা কথা আছে জানেন তো, যে যেমন তুমি ঢেমন পরকে ভাবো তেমন। নিজেদের কাটমানি খেয়ে সংসার চলে। তারা ভাবছেন যে এখানে এরা বসে আছে 2 বছর ধরে, কোন স্বার্থে বসে আছে? নিশ্চয়ই তাহলে কোথাও থেকে কাটমানি আসে, নিশ্চয়ই তাহলে বিরোধী দলের কাছ থেকে এরা কাটমানি খায়। আমার যেসব ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট সবে নির্মণী একটা অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, মাসের শেষে শূন্যই থাকে। সেই অ্যাকাউন্টে ওরা ক্রমাগত সার্চ করে যায়, মানে অর্থ দপ্তর থেকে, পুলিশের বিভিন্ন মহল থেকে, আমার যে ব্যাংকে আছে সেখানে মানে তাদের কাছ থেকে যায় যে ওই অ্যাকাউন্টে ডিটেলস দেওয়া হোক। আমি বলে দিয়েছি যে ডিটেলসটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তারা দেখুন যে সবাই তোমার মতো ঢেমন নয়, সবাই আন্দোলন বিক্রি করতে আসে না। কিছু কিছু মানুষের এখনো পর্যন্ত সততা আছে, এবং সেই সংখ্যাটাই বেশি বলে তোমার শত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেও এখনো পর্যন্ত মানুষ রাত জাগে, পথে নামে।
কথা হলো যে সেই আন্দোলন কি সফলতা পেয়েছে? আন্দোলন বিক্রি হয়েছে। মানুষকে জেগে থাকতে হবে, মানুষকে লেগে থাকতে হবে। যেভাবে সরকারি কর্মচারীরা পথ দেখাচ্ছেন, আমি মনে করি যে এই আমাদের এই ছাপোষা মানুষগুলোর লড়াই কিন্তু মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছিল যে চলো নামি আমরাও পথে। পথে নেমেছেন তারা। আর সরকার জানে যে তার পায়ের তলার মাটিটা ফাঁকা হয়েছে বলেই এমনকি স্কুলের টিচার্স কাউন্সিলের নির্বাচনেও তারা ভোটকে রিগিং করেন। মানে বিশ্বাস নেই সামান্য টিচার্সদের রিপ্রেজেন্টেটিভ কে হবে ম্যানেজিং কমিটিতে, সেটার জন্য এমএলএ গিয়ে স্কুলে গিয়ে হত্যা দিয়ে বসে থাকেন। কত মজার বিষয় না? মানে কত আত্মবিশ্বাস উন্নয়নের। আমি দুর্গাপুরের কথা বলি, এগিয়ে থাকা শহর, প্রচুর রেভিনিউ কালেকশন হয়। দুর্গাপুরে এখন 2 চাকা চালালে পরে আপনাকে গুগল বিশেষজ্ঞ হতে হবে যে কোন রাস্তাটা দিয়ে গেলে পরে আপনি রাস্তাটা একটু ভালো পাবেন। 4 চাকা তো বাদ দিন, 2 চাকা চালানো যায় না। উন্নয়নের জোয়ার এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে, আপনাকে আর কোনো চাকার উপর বাহন করে হাঁটতে হবে না, আপনাকে পায়ে হাঁটতে হবে। এবং সেই পায়ে হাঁটার মতো জুতোর শুকতলা বেশি পাবেন কিনা সন্দেহ আছে, কারণ গোটা রাস্তাটাই এবড়ো খেবড়ো। প্রতি 5 মাস অন্তর অন্তর আপনাকে জুতো চেঞ্জ করতে হবে। তারপরে যদি অর্জুনদার মতো মানুষ হয়, দামি জুতো ছাড়া পড়তে পারে না, হাঁটুর ব্যথা, তাহলে বেচারিকে কাপড় বেঁধে পড়তে হবে। মানে প্রাগৈতিহাসিক কালে নিয়ে গিয়ে ফেলবেন উন্নয়নের জোয়ার। আপনার উন্নয়নের জোয়ারটা চলুক, আমরা কিছু ছবি দেখাই। চলুন, এখানে একটা ছবিকে আমরা উন্মোচন করেছি। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের নতুন প্রতীক কেটলি। যেদিকেই ঢালবেন ওখান থেকে যে বেরোবে, সাদা কাগজের উপর ফেললে পরে তাতে যে লেখাগুলো বেরোবে তাতে ফুটে উঠবে কাটমানি। ওর ভিতরেই কাটমানিটা ভরা থাকে আর কি। আমরা এতদিন জানি যে বেকার ছেলেদের স্বপ্ন নাকি কারখানার চিমনি থেকে বেরোয়, জানতাম তাই, জেনে এসছি তাই। আর এখন নতুন করে শিক্ষা হচ্ছে যে কারখানার চিমনি নয়, হে কেটলির যে ভাব, সেখানেই বেকারের যন্ত্রণা মুক্তির স্বপ্ন আমি দেখাচ্ছি। এত দূষণ করে কি হবে? কেটলির ধোঁয়াটার মধ্যেই তুমি তোমার উত্তরণ খোঁজো। তা বলি মাননীয়া, আপনার ভাইপো তো বেকার, একটা অ্যাকাউন্টও নেই বেচারিদের। আমাদের তাও গরিব গুরব মানুষ, পেনশনারদেরও একটা অ্যাকাউন্ট আছে। তা তাকেই একটা চায়ের দোকান খুলে দিন এই ধর্মতলায়। শহীদ মিনারে চা দোকান বেশ ভালোই চলে, আমরাই খাবো, ন্যায্য পয়সা দিয়েই খাবো। 10 জন খেয়ে 5 জনের পয়সা দেবো আর 5 জন পালিয়ে যাবো, সেরকম কিন্তু করবো না, কথা দিচ্ছি। এখানে বসিয়ে দিন। একটা মুখ্যমন্ত্রী কতটা লজ্জার সীমা পার করলে তার রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে চা বেচার স্বপ্ন দেখাতে পারেন, সেই প্রশ্নটা রাজ্যবাসীর করাটা প্রয়োজন আছে। যে কোন স্পর্ধা থেকে তুমি এই কথা বলতে পারো? এই স্পর্ধা তোমাকে এই রাজ্যের মানুষ দেয়নি। এই রাজ্যের মানুষ তোমাকে ক্ষমতায় বসিয়েছিল। তুমি নতুন করে ধ্বংসস্তূপের ভিতর থেকে, যে ধ্বংসস্তূপ তুমিই করেছো কারখানা তাড়িয়ে, বেকারের যন্ত্রণা মুক্তির স্বপ্ন দেখাবে। বলতে বাধ্য হচ্ছি যে মানুষ অনেক সময় ভুল করেন, এখনো সময় আছে এই রাজ্যের মানুষের সেই ভুল শোধরানোর। প্রশ্ন হলো যে কে আসবে? এর আগে সরকার যখন অন্যায় করতো তখন কি আমরা ভাবতাম যে কে আসবে? মানুষ তার মুক্তির পথ খুঁজে নিয়েছে, সময় খুঁজে নেবে। কিন্তু মানুষকে দায়িত্ব নিতে হয়। এই রাজ্যের মানুষ দায়িত্ব নিতে পারে নাই বলেই এইভাবে বানের জলের, অন্যায়ের জলে ভেসে যেতে হচ্ছে। আমরা প্রতিবাদটা করতে শিখিনি, প্রতিবাদের ভাষাটাকে প্রজ্বলিত করতে পারিনি। আমাদের প্রতিবাদের ভাষাটাকে যদি শক্তপোক্ত করতে পারতাম, তাহলে এই অন্যায়গুলো, এই কাটমানি শিল্পটা এইভাবে বিস্তৃত হতো না। কোথায় নেই একটা জায়গা, একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে তার থাবাটা পড়েনি। একজন পেনশনার এখানে বসে আছেন, মাস গেলে পরিবারের জন্য 11,000 টাকার ওষুধ কিনতে হয় তাকে।
18,000 টাকা পেনশন পান, 6,000 টাকায় এখনকার দিনে সংসার চলে? রাজ্যটা তো বৃদ্ধাশ্রম হতে বসেছে। কলকাতা বাদ দিন, সল্টলেকে যাবেন, বুড়ো বাবা মারা থাকেন, বড় বড় অট্টালিকা, ছেলেপিলেরা সব আইটি সেক্টরে জব করেন, পশ্চিমবঙ্গে কাজ নেই। আর মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে চলে যান, সেখানেও গ্রাম হচ্ছে পুরুষ শূন্য। পুরুষরা মজুর খাটতে গেছে, কেউ রাজমিস্ত্রির কাজ, কেউ দেওয়াল রং করার কাজ, কেউ কল মিস্ত্রি, কেউ ইলেকট্রিক মিস্ত্রি। কেন আমাদের রাজ্যে কি এতই আকাল? আসলে এটাকে সৃষ্টি করা হয়েছে। যে রাজ্যের সরকারি কর্মচারীরা সব থেকে কম বেতন পান, সেই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী, ডেলি লেবাররা সব থেকে কম বেতন পাবেন, সেটা খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ পান না বলে সব থেকে কম বেতন পান, তার সূত্র ধরে পশ্চিমবঙ্গের সরকারি ডিপার্টমেন্টে কাজ করা চুক্তিভিত্তিক কর্মচারীরা সব থেকে কম বেতন পান। এই রাজ্যের ডেলি লেবাররাও সব থেকে কম বেতন পান। তার মধ্যে কারা আছেন? ধান কাটার শ্রমিক, আপনার আমার বাড়িতে কাজ করা মানুষজন। পশ্চিমবঙ্গের মানুষকে এখন দিল্লিতে গিয়ে টয়লেট পরিষ্কারের কাজও করতে, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু যে বাঙালি জাতির ইতিহাসটা হচ্ছে যে এরা মেধা বিক্রি করে খায়, সেই জাতিটাকে তুমি টয়লেট পরিষ্কারের কাজে নিয়ে এলে, এটা কি খুব গৌরবের হলো? একটা প্রতিষ্ঠানকেও রাখেনি যে জায়গাটাতে কোনো অন্যায় হচ্ছে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে। এবং আমরা এই মঞ্চ থেকে অভিযোগ করছি, যে পরিবার এই রাজ্যটাকে শাসন করছে, সেই পরিবার বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে ধনী রাজনৈতিক পরিবার। তাদের যে ধন সম্পদ তার ধারে কাছে কেউ নেই। এই টাকা তো আপনার আমার টাকা। এই 2 বছরের মাথায় এসে এই প্রশ্নটা আমরা তুলছি। অনেকে প্রশ্ন করছেন 2 বছর আমরা কি পেয়েছি? 19 সালের পর থেকে গভীর অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়ার ডিএর অধিকারটাকে পেয়েছি। ডিএ চাইতে গেলে যিনি বলতেন এই বেশি ঘেউ ঘেউ মেউ মেউ করো না, চুপ করে বসো, তাকে বলতে হয় যে টাকা পয়সার জোগান হলে পরেই নাকি আমি দেব। এই ভাষাটার পরিবর্তন করাতে পেরেছি। যিনি বছরে একটা করে মাত্র ডিএ দিতেন, তাকে 1 বছরের মধ্যে 3 কিস্তি ডিএ দেওয়া করাতে। অনেকে বলছেন যে ভোট ছিল বলে নাকি তিনি দিতে বাধ্য হয়েছেন। কেন? 21 সালের আগেও তো ভোট ছিল, দেননি তো। প্রথমবার যখন চিরকুটে দিলেন তখন আমরা এখানে অনশনে বসে, দ্বিতীয়বার নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানে বসবো। সরকার প্রচন্ড চাপে, সরকারের সমস্ত আইনজীবীরা আদালত কক্ষে এসে হাজির হয়েছেন, আটকাতে পারলেন না সিঙ্গেল বেঞ্চে। রায় হলো বেলা 2টোর সময়, 2:15 রায় হয়েছে। 4:15 উনি চাপ খেয়ে ডিএ ঘোষণা করেছেন। পরের বার আমাদের দ্বিতীয় দফার অনশন চলছিল। চাপ না দিলে কেউ বাপ বলে না। যারা ভাবছেন যে দয়া দাক্ষিণ্য করে উনি দিয়ে দিচ্ছেন, উনি দয়া দাক্ষিণ্য দেখাবার মানুষ নন। যার মধ্যে দয়া বা মমতা কিছু থাকে না, তিনি আবার দয়া কি দেখাবেন? যিনি নিজের অধিকার ছাড়া অন্য কিছু বোঝেন না, যিনি নিজের পরিবার এবং নিকট আত্মীয় ছাড়া কিছু বোঝেন না, যিনি শুধুমাত্র বোঝেন যে এই রাজ্যের আইএস আইপিএস দিকে রসে বসে রাখলে পরেই আমার সাম্রাজ্যটা ঠিকঠাক চলবে, তিনি সাধারণ কর্মচারীদের অধিকারকে স্বীকৃতি দেবেন, এটা ভেবে নিয়েছেন? পয়সা যদি না থাকে, আমরা আগের ডেপুটেশনে গিয়ে বলেছিলাম, আমাদের সামনে যে আইএস অফিসাররা বসেছিলেন, যে পরিবারের কৃচ্ছ সাধন কিন্তু বড়দেরকে করতে হয়। কোনো পরিবারে অনটন থাকলে পরে যদি 2 বেলা খাবার না জোটে, 1 বেলা খাবারটা সব থেকে আগে যিনি ত্যাগ করেন তার নাম বাবা মা। আপনারা আমাদের বাবা মা। আপনারা অন্য রাজ্যের আপনার সমগোত্রীয় মানুষদের থেকে বেশি বেতন নিয়ে আপনারা নিদান দিচ্ছেন যে আমাদের জন্য দেওয়ার জন্য নাকি ডিএর টাকা নেই। পিএইচির পাম্প অপারেটররা সন্দেশখালী ব্লকে 5 মাস বেতন পায়নি। শুভদীপদের সংগঠন, টাকা সরকার, কেন্দ্র সরকার দিয়ে দিচ্ছে, ওদের বেতনের টাকা কেন্দ্র সরকার দেয়। ওরা এনএসকিউএফ প্রজেক্টে কাজ করে, কম্পিউটার শিক্ষক শিক্ষিকা, মানে বৃত্তিমূলক যেসব প্রজেক্ট হয় 11 এবং 12 তাদের প্রশিক্ষক। 3 মাস 4 মাস পর পর বেতন পায় তারা। এত কিছু অন্যায় হবে তারপরেও মেনে নেবেন? ডাক্তার বাবুরা, হোমিওপ্যাথি ডাক্তার,
পঞ্চায়েত লেভেলে সাধারণ মানুষকে তারা পরিষেবা দেন, চিকিৎসা করেন। রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেও 1 টাকাও বেনিফিট নেই। আর লড়াই করলে কি হয়? 2019 সাল থেকে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের টাকা এসেছিল মোবাইল ফোন দেওয়ার, সরকার টাকা বেমালুম মেরে দিয়েছিল। সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করার পরে সেই দিনে মমতা ব্যানার্জি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তাদেরকে নাকি মোবাইল দেওয়া হবে এবং এমন ভাবে উপস্থাপন করছেন টাকাটা যেন রাজ্য সরকার দেবে। আর কত নিচে নামবেন? 2019 সালে কেন্দ্র সরকার দিয়েছিল 254 কোটি টাকা, গায়েব করে দিয়েছে টাকাটা। দ্বিতীয় ধাপের পয়সা 2023 সালে কেন্দ্র সরকার দিয়েছে। ওরা দ্বিতীয় ধাপের মোবাইলটা দিয়ে পরে ভাবছে যে প্রথম ধাপের 254 কোটি টাকাটা মেরে দেবো। সংগ্রামী যৌথ মঞ্চ থাকা অবস্থায় এই কাজটা করতে পারবেন না। প্রথম ধাপের দ্বিতীয় ধাপের মোবাইলটা দেওয়া হোক, কি করে আপনার কাছ থেকে ওই 254 কোটি টাকা আদায় করে কর্মচারীদের মধ্যে বিলি করতে হয় সেই ব্যবস্থার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। অত সহজে আমরা ছেড়ে দেব না। লড়াইটা চলছে, সময়কে সাথে নিয়েই লড়াইটা আমরা চালিয়ে যাব। আর যারা ভাবছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ দুর্বল হয়ে গেছে, অপেক্ষা করুন, তার সাময়িক জবাব পাবেন। সরকার একটা ভয়ানক পরিকল্পনা করে রেখেছে। কেন্দ্র পে কমিশন বসিয়েছে, তার সাথে সাজুজ্য রেখে তারাও পে কমিশন গঠন করবেন। মাথায় বসাবেন এইচকে দ্বিবেদীকে। কর্মচারীদেরকে জানাচ্ছি যে এক অভিরূপকে দেখেছেন, কেন্দ্রের হারে ডিএ নিয়ে যিনি রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নিদান দেন যে ডিএটা নাকি দয়ার দান। একটা মানুষ কত বিবেকহীন হলে পরে এই কথাটা বলতে পারে। আরো একজনকে বসাচ্ছেন যিনিও কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএটা পান, উনিও নিদান দেবেন যে না, এত ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই, সুতরাং ফিটমেন্ট ফ্যাক্টরটা কমিয়ে দাও। কর্মচারীরা যদি এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকেন, ডিএতে হাত পড়েছে, এবার বেসিকটাতে হাত পড়বে। তৈরি থাকুন, শুয়ে থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করবে আর আপনি সুখভোগ করবেন। সরকার বেশি দিন সেটা হতে দেবে না, আপনাকেও নাকে দড়ি দিয়ে নামানো করাবে। তবে আমরা যে চাপ বজায় রেখেছি, এই মঞ্চ থেকে বলে যাচ্ছে, দেখবেন এই প্রেসার থেকে রিলিজ হওয়ার জন্য এই বাজেটে 1 কিস্তি 2 কিস্তি হয়তো ঘোষণা করে দেবে ডিএ। ওই তো অনেক দিয়ে দিলাম, এবার উঠে যাও। অত সহজে আমরা মেনে নেব না। আপনাকে বাধ্য করব বাজেটে ঘোষণা করাতে, আর আপনাকে পালাবার রাস্তা সব বন্ধ করা হবে। সুপ্রিম কোর্টে যখন যাচ্ছি, আজ পর্যন্ত সুদীপ বলে গেছে, আজ পর্যন্ত কোন মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ হারেনি যেখানে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের নাম নিয়ে ঢুকেছি। ডিএ মামলাতেও সংগ্রামী যৌথ মঞ্চ নাম নিয়েই ঢুকছি। ওই ধারাবাহিকতা সুপ্রিম কোর্টেও বজায় থাকবে, নিশ্চিন্ত থাকুন। লড়াই চলুক, মঞ্চটাকে আরো শক্তিশালী করুন এবং সারা রাজ্য জুড়ে ডিএ মামলার জন্য যে হিউজ পরিমাণ আর্থিক বার্ডেন প্রত্যেকের কাছে পৌঁছে পড়ে, অনলাইনেই একমাত্র অনলাইনেই টাকা তোলার আবেদন রাখবো আমরা। আমাদের যখন অনশন চলেছে, আমাদের নাম করে বহু সংগঠন আমাদের মধ্যে তখন ছিলেন, যারা টাকা পয়সা তুলে আত্মসাৎ করেছেন, তাদের থেকেও সাবধান থাকতে হবে। ভবিষ্যতে দরকার হলে তাদের ছবি সহ, নাম সহ, সংগঠনের নাম সহ প্রকাশ করবো আমরা। কিন্তু লড়াইটাকে আমরা ছাড়ছি না, লড়াইটাকে বিক্রিও করছি না। আমাদের প্রতিনিধি দল এসেছে, তারা তাদের অভিজ্ঞতার কথা জানাবে। লড়াইটা জিতবো। আগের পে কমিশনের লড়াইও যেমন আছে, অনেকে বলছেন যে এই পে কমিশনের জন্য আলাদা করে কেস করুন। তাদেরকে জানিয়ে রাখি, যেটুকু আইনি জ্ঞান আমার আছে, আগের পে কমিশনের জন্য যদি সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আসে যে হ্যাঁ ডিএটা দিতে হবে, তাহলে সেই রায়টাকে ধরে এখানে এই রূপার বিরুদ্ধে লড়াই করাটা অনেক বেশি সহজ হবে, যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় থাকবে। সুতরাং আগের রূপার লড়াইটাকে আগে শেষ করতে দিন, তারপরে 2019 লড়াইটাও দায়িত্ব নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চই বুঝে নেবে। অপেক্ষা করুন, তার আগে পর্যন্ত লড়াইটা চলুক, চাপ বজায় থাকুক, যাতে করে আগামী বাজেটে ডিএ ঘোষণা করতে উনি বাধ্য হন। আগামী বাজেটে
অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে বাধ্য হন এবং নতুন নিয়োগের ঘোষণাও যাতে থাকে। শুধুমাত্র 5.5 লক্ষ শূন্য পদ আছে এইটুকু বললে আমরা শান্ত হচ্ছি না। যদি না হয় ব্যবস্থা হবে। বাজেটেও যদি দিয়ে ঘোষণা না হয় তাহলে পথে নামার জন্য আবার তৈরি থাকুন, পথে নামতে হবে আবার। ভালো থাকবেন। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আমাদের সাথে সরকারি কর্মচারী পরিষদের মানুষজন এসছেন। বলবো যে এখানে একটা পতাকা আছে, একটু উত্তোলন করতে হবে। একটু আসুন। পতাকাটাতে যেটা আছে সেটা হচ্ছে উপরে কেটলি, আর নিচে তার একটা পতাকা আছে যে বাংলার ভবিষ্যৎ। কেটলিটা উঠে আছে বলে বাংলার ভবিষ্যৎ নিচেতে। রাজ্যের মানুষকে দায়িত্ব নিয়ে কেটলিটাকে নামাতে হবে, আর বাংলার ভবিষ্যতের যে দাবি দেওয়া, যা কিছু চাহিদা, সেটাকে উপরে তুলে ধরতে হবে। সঞ্জীব দা আসুন, আপনারা যান, আসুন সবাই মিলে এই